নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো অঙ্গক্রিস রঘুবংশের রান আউট নিয়ে এবং লখনৌ সুপার জায়ান্ট তাদের এগেনস্টে পরপর দুটো ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে আমরা থার্ড আম্পায়ারকে সিদ্ধান্ত দিতে দেখলাম। আর দুটো সিদ্ধান্তই এমনভাবে দেয়া হলো, মানে পুরোপুরি চিটিং আমরা সামনে থেকে দেখতে পেলাম। প্রথম দিন ফিন অ্যালেন তার মারা শট দিগ্ভেস রাঠি ক্যাচ নেয়, তার পা বাউন্ডারিতে ঠেকে যায়, বাট আম্পায়ার দেখারই চেষ্টা করে না এবং দিগ্ভেস রাঠিও ওখানে আউট ক্লেম করে। এরকম ক্ষেত্রে অনেক সময় যারা ফিল্ডার তারা বলে যে দেখে নিতে কী হয়েছে আমরা জানি না, বাট সেই জায়গাতে আমরা দেখি লখনৌ সুপার জায়ান্ট ফিন অ্যালেনের উইকেট পায় এবং আম্পায়ার কোনোভাবেই চেক করে না। পরে ক্লিয়ারলি দেখা যায় তার পা কিন্তু বাউন্ডারিতে ঠেকছিল। ঠিক আছে, একদিন হয়ে যেতে পারে, কিন্তু সেকেন্ডে আবার সেম জিনিস, কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্ট ম্যাচ, যেই ম্যাচে অঙ্গক্রিস রঘুবংশীকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড সেই কারণে রান আউট দেওয়া হলো, যেখানে সে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড করেছে বলে কোনোভাবেই মনেই হলো না। কারণ অঙ্গক্রিস রঘুবংশী এগিয়ে এসেছিল, একটা মিক্স আপ ছিল এবং যে কোনো ব্যাটসম্যানই ওটা করে যখন তারা বল মারে এবং বলটা একটা ফিল্ডারের হাতে যায়, সে তো দেখবেই যে ফিল্ডারটা বলটা কোন দিকে থ্রো করছে, মানে রান হবে কি না। এবং যখন অঙ্গক্রিস রঘুবংশী দেখছে মোহাম্মদ সামি বলটা ছুটছে, সে তখন সিম্পলি ইউটার্ন নিয়ে ঘুরে ছুটতে শুরু করেছে। পিচ দিয়ে তো ছুটবে না, পিচ দিয়ে ছুটলে তো সেটাও ফাইন হয়, কারণ পিচ দিয়ে ছোটার নিয়ম নেই। ফলে সে জাস্ট ঘুরে পিচের বাইরে দিয়ে ছুটতে গেছে। আর যদি তার সত্যি করে আটকানোরই ইচ্ছা থাকতো, সে দাঁড়িয়ে বলটা আটকাতো, এমন নয় যে গিয়ে ডাইভ মারতো। এবং যখন ডাইভ মেরেছে তার পায়ের পেছনের দিকে গিয়ে বলটা লাগছে এবং সেই জায়গাতে দাঁড়িয়েও আম্পায়ার মাত্র দুটো রিপ্লে দেখলো, দুবার একই অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখলো। স্প্লিট স্ক্রিনে একবার দেখার ইচ্ছাও মনে হলো না তার, যে স্বামী যখন বলটা ছুঁড়ছে বা থ্রো করে দিয়েছে তখন রঘুবংশী ওই দিকে তাকিয়ে দেখছে কিনা বা কি করছে, তো কোনো কিছু দেখলো না। জাস্ট দুটো রিপ্লেতে দেখলো যে অঙ্গক্রিস রঘুবংশী ঘুরেছে এবং তার পায়ে বল লেগেছে, তাই ওটা আউট। এবারের আইপিএলে শুধু কালকের ম্যাচে না, আগেও আলোচনা করছিলাম যে আম্পায়ারিংয়ের স্ট্যান্ডার্ড কিন্তু খুব খারাপ হচ্ছে এবং তার উপর যদি আবার এইরকম আম্পায়ারিং হয়, সেটা তো আরও আম্পায়ারিংয়ের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তুলে দেবে। যারা ম্যাচ পরিচালনা করছে তারা যদি এই টাইপের সিদ্ধান্ত দেয়, এবং এখানেই প্রশ্নটা হচ্ছে যে আম্পায়ার তো বাদ দাও, তার কথা আর বলে লাভ নেই, বাট অ্যাজ এ স্পোর্টসম্যান ঋষভ পন্থ, তার কি স্পোর্টসম্যান স্পিরিট নেই? কিছু স্পোর্টসম্যান স্পিরিট যদি সত্যিকারের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হয় বা ম্যান কার্ড আউট করে, সেই ক্ষেত্রে আমি বলবো ঠিকই আছে, ওখানে কিছু করার নেই। বাট এই ক্ষেত্রে পরিষ্কার দেখা যাচ্ছিল স্ক্রিনে যে ওখানে কোনো দোষই নেই অঙ্গক্রিস রঘুবংশীর, সে ইন্টেনশনালি করেও নি। এবং প্রথমবার ঋষভ পন্থেরও মনে হলো, তারপর স্বামী বলল, তারপর সে অ্যাপিল আবার করলো। আম্পায়ারও দেখলাম যে অনফিল্ড আম্পায়ার ছিল, সে ঋষভ পন্থকে বলছে যে ও তো এইভাবে এসে ঘুরে গেছে, দেখেনি। অনফিল্ড আম্পায়ার কিন্তু সেটা প্রথমে বলেছে, বাট তারপর ঋষভ পন্থের কথায় সে থার্ড আম্পায়ারের কাছে পাঠায়, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত ওটা। এবং রঘুবংশী তারপর অনফিল্ড আম্পায়ারকে বোঝাচ্ছিল যে আমি কি এইভাবে এসে জাস্ট আবার উল্টো দিকে ঘুরে ছুটতে শুরু করবো, এরকম হয় নাকি? বাট আম্পায়ার বলছে তোমাকে আউট দিয়ে দিয়েছে যখন তোমাকে যেতেই হবে। রঘুবংশীকে তো রীতিমতো অ্যানিমেটেড লাগছিল, রেগেছিল, এবং সেই জায়গাতে ভাই ঋষভ পন্থের উপর যে রেগেছিল সেটা আমরা বুঝতেই পারছিলাম যখন রঘুবংশী ফিল্ডিং করতে আসে। রঘুবংশী যখন ফিল্ডিং করছিল ভাই, ঋষভ পন্থকে দেখে একদম যেদিকে ঋষভ পন্থ ছুটছে ওই দিকেই থ্রো মারছে প্রথম 6 ওভার যখন ফিল্ডিং করেছিল। এবং সব থেকে ভালো লাগলো যখন ঋষভ পন্থ আউট হলো, রঘুবংশীর মুখ থেকে দুটো সুন্দর ওয়ার্ড বেরোলো, এবং সেটাই দেখায় যে রঘুবংশী নিজে কি মনে করে। আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছে কি দেয়নি সেটা অন্য কথা, বাট ওরকম একটা ক্ষেত্রে স্বামী এবং ঋষভ পন্থের আপিল করা এবং দেন আউট দিয়ে দেওয়ার পরও সেই আপিলটা না উইথড্র করা, স্ক্রিনে তারা তো দেখতে পাচ্ছে রিপ্লেতে যে ওটা রঘুবংশী ইচ্ছা করে করেনি। এবং যখন আউটটা দিয়েছিল সেন ওয়াটসনের মুখ থেকেও আমরা সুন্দর সুন্দর ভাষা দেখলাম। তারপর দেখলাম তোমার অভিষেক নায়ার গিয়ে আম্পায়ারদের সঙ্গে ঝগড়া করছে। তবে দিন শেষে এই টাইপের সিদ্ধান্ত দেখতে খারাপ লাগে, কারণ কোনোভাবেই অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড ছিল না, এবং এর থেকে বেটারভাবে খেলা পরিচালনা আম্পায়ারদের পক্ষেও করা সম্ভব, এবং ঋষভ পন্থেরও হয়তো বেটার স্পোর্টসম্যানশিপ দেখানো উচিত ছিল। আর এটা মনে আছে একবার 2022 সালে একটা আম্পায়ারের সিদ্ধান্ত, রবমান পাওয়েল ব্যাট করছিল তখন দিল্লির হয়ে, দিল্লির ক্যাপ্টেন ছিল ঋষভ পন্থ, রাজস্থান রয়্যালসের এগেনস্টে ম্যাচ ছিল। আম্পায়ার তখন যেটা সিদ্ধান্ত দিয়েছিল সেটা ঋষভ পন্থের পছন্দ হয়নি, এবং যদি বর্তমান সময়ের টেকনোলজি যে ইউজ হচ্ছে সেই টেকনোলজিতে হয়তো ওটা ফেয়ার ডেলিভারিও হতে পারতো। বাট তারপরে ঋষভ পন্থ কি বলছিল, সব প্লেয়ারদের উঠে আসতে, খেলতে হবে না, খেলতে হবে না। আর সেই ঋষভ পন্থ যখন অন্য টিমের প্লেয়ারদের এইভাবে আম্পায়ার বাজেভাবে আউট দিচ্ছে, তখন তাতে ওকে, বরং অ্যাপিল করে সেইভাবে আউট করাচ্ছে অনফিল্ড আম্পায়ার, ঠিক আছে বলার পরও। তো এটাই ঋষভ পন্থের আমরা অ্যাটিটিউড দেখলাম বর্তমান সময়ে।
তবে আমরা ঋষভ পন্থের থেকে ওরকম এক্সপেক্টও করি না, কারণ সে এমনিতেই খেলতে টেলতে পারছে না, ভুঁড়ি হয়ে গিয়েছে। তো ম্যাচ তো ব্যাটে করে জেতাতে পারবে না, 27 কোটি টাকা নিচ্ছে, যদি এইভাবে জিততে পারে। আগেরবারও মনে আছে যেই ম্যাচটায় ওই রিঙ্কু অলমোস্ট জিতিয়ে দিয়েছিল, 238 চেস করছিল কেকেআর, যখন কেকেআর খুব সুন্দর ব্যাটিং করছে তখন শুয়ে পড়লো, পরে টাইম ওয়েস্ট করলো, করে কেকেআরের মোমেন্টাম নষ্ট করছিল। এই দিনও চিটিং করেছে। আর বাকি মোহাম্মদ সামির অ্যাপ্রোচটা দেখেও খারাপ লাগলো। সে বলছিল ঋষভ পন্থকে যে অ্যাপিল করো, যদিও স্বামীর দোগলামও কয়েকদিন আগে তো দেখলাম, যখন সেই তোমার সঞ্জীব গোয়েঙ্কা আর KL রাহুলের ইনসিডেন্টটা হয়েছিল, তখন মোহাম্মদ সামি তখন ইউটিউবে ভিডিও বানিয়েছিল যে এইসব জিনিস অন ফিল্ডে তুমি প্লেয়ারদের গিয়ে বলবে, এত বড় সাহস। আর এখন সঞ্জীব গোয়েঙ্কার টিমে খেলছে, কয়েকদিন আগে একটা পডকাস্টে গিয়েছিল, সেখানে বলছে একটা লোক যখন তোমাকে এত টাকা দিচ্ছে তখন তার তোমার থেকে এক্সপেকটেশন থাকবে, সে যদি ওরকম বলে ফেলে তাহলে ভুল কিছু নয়, কারণ তুমি কাউকে 5,000 টাকা দিয়ে দেখো, তুমি তার থেকে অনেক কিছু এক্সপেক্ট করবে। মানে যখন হয়েছিল তখন তার টিমে খেলতো না বলে অন্য কথা, এখন তার টিমে খেলছে বলে এখন অন্য কথা। তো তাদের থেকে আর কি এক্সপেক্ট করব, বাট দিনের শেষে কারমা তারা পেয়েছে। রোজ রোজ চিটিং করে জেতা যায় না, এবং হয়তো নর্মালি ম্যাচটা জিতে গেলে তাদের কম খারাপ লাগতো, বাট সুপার ওভারে গিয়ে 1 রানে অল আউট হয়ে তারপর যে তাদেরকে হারানোর একটা সুকুন, সেটা কালকে পেয়েছি। যাই হোক, কলকাতা হয়তো এই বছর ভালো কিছু করছে না, বাট একটা ডেফিনেটলি ভালো মোমেন্ট কালকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আমাদের উপহার দিল। আর অবভিয়াসলি সেখানে কলকাতা নাইট রাইডার্স লেজেন্ড, IPL লেজেন্ড সুনীল নারাইনের নামটা লেখা থাকবে। সুনীল নারাইন কলকাতা নাইট রাইডার্সের যত ভালো মোমেন্ট আছে সবেতেই হয়তো থাকবে এমন একটা মানুষ। এবং সব থেকে বড় কথা যে সুনীল নারাইন যে মানে সুপার ওভারটা করতে গেল, তার মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, কোনো কিছু নেই। সে তোমার আর কি যখন আর কি সুপার ওভার হয়েছে তখন নাকি কোচিং স্টাফেরা সুনীল নারাইনকে বলেছিল যে সানি তোমাকে কিন্তু সুপার ওভারে বল করতে হবে। সুনীল নারাইন বলছে, আমি বললাম আর সে কোনো ব্যাপার না, কোনো প্রবলেমই নয় সেটা। এবং তারপর সুনীল নারাইন সত্যি দেখালো তার জন্য কোনো প্রবলেম নয়। এবং প্রথম যে ডেলিভারিতে নিকোলাস পুরানকে বোল্ড করলো, পুরান তো অবভিয়াসলি খারাপ ফর্মে আছে, তাকে পাঠিয়েছিল, আমি খুশি হয়েছিলাম দেখে। এবং নিকোলাস পুরানকে 2014 সালে সুনীল নারাইন একটা সুপার ওভার করেছিল, যেটা ইতিহাসে রয়ে গিয়েছে, কারণ সেই সুপার ওভারটা মিডেন সুপার ওভার ছিল, এবং সুনীল নারাইন নিকোলাস পুরানকে আউটও করেছিল। আর এই দিনও আমরা দেখলাম যে প্রথম বলটা একটা অনবদ্য ডেলিভারি ছিল, ব্রিলিয়েন্ট, মানে লেগ স্ট্যাম্পের বাইরে পড়ো এইভাবে ঘুরে বোল্ড করে দেয়া। এবং তারপর আমরা ভালো ফিল্ডিং দেখলাম, যেখানে মার্ক্রামের ক্যাচ নিল, এবং 1 রানেই LSG কিন্তু হয়ে গেল অল আউট তোমার সুপার ওভারে, যেটাও কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা রেকর্ড করলো। মেন ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 49 অল আউট করে সর্বনিম্ন রানের রেকর্ডটা কেকেআরের এগেনস্টেই আছে। এবার সুপার ওভারেও সব থেকে কম রানের রেকর্ডটা কেকেআরের এগেনস্টেই গড়লো লখনৌ সুপার জায়েন্ট, মাত্র 1 রান করেছিল তারা সুপার ওভারে, যেটা অবভিয়াসলি রেকর্ড। তো সেখানে সুনীল নারাইন কতটা ভালো, তবে সুনীল নারাইন তার উইকেট কেন সেলিব্রেট করে না সেটা নিয়ে আগেও বলেছিল, আবারও কালকে সেই সেম কথা বললো, যেটা আমি আগেও একবার ভিডিওতে কভার করেছিলাম, যে সুনীল নারাইন বলে যে ব্যাটসম্যানকে আমি আজকে আউট করছি তাকে আবারও কয়েকদিন বাদে আমাকে ফেস করতে হবে, এবং আমি তাকে আজকে আউট করে খুব লাফালাফি করলাম, হতে পারে সে পরের দিন আমাকে 4-6 মেরে দিল, তখন তার দিন থাকবে। তো কবে কার দিন হয়ে যাবে বলা যায় না, তার থেকে হাম্বেল থাকো, সেলিব্রেট করার কি দরকার, এটাই সুনীল নারাইন বলে। আর এটাই দেখায় যে সুনীল নারাইন কতটা ম্যাচিওর, এবং কিভাবে এত বছর ধরে কত স্পিনার এলো গেল, আর সুনীল নারাইন রয়েই গেল। কেন সুনীল নারাইন এতটা স্পেশাল সে আবারও দেখালো। তো তোমরা তোমাদের মতামত জানিও এই ম্যাচ নিয়ে। অঙ্গক্রিস রঘুবংশের রান আউটের ব্যাপারটা কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।